নীল চিরকুট পর্ব ৩৫। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। রাস্তা ধরে উদ্দেশ্যহীন হেঁটে চলেছে নাদিম। দুপুরে তীব্র গরমে ভিজে উঠেছে শার্ট। আজকাল ভার্সিটি চত্বরটা বড় পাঞ্চে লাগে তার। কোনো কিছুতেই স্বস্তি নেই। এই পরিচিত শহরটাতে আজকাল খুব দমবন্ধ ভাব। বিষাক্ত আলো বাতাসে নাদিম বড় বিরক্ত। মাঝে মাঝে এই শহর ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে তার। হারাবেও একদিন, কিন্তু সেই একদিনটা কবে জানা নেই নাদিমের। নাদিম রাস্তার পাশে দাঁড়ায়। রাস্তার চা ফেরি করে বেড়ানো ছেলেটাকে ডেকে এক কাপ চা খায়। কপাল কুঁচকে ঝলমলে সূর্যের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডে মাঝেই জ্বলাপোড়া করে ওঠে চোখ। তবুও চোখ ফেরায় না নাদিম। জ্বালাপোড়া অনুভূতি গায়ে লাগে না তার। নাদিম জানে তার অনুভূতি নেই। ভেতরের মনটা আস্ত পাথর। আজ হঠাৎই সেই পাথরকে ফাটল খুঁজে পায় নাদিম। খেয়াল করে এই পৃথিবীতে তার নিজের কেউ নেই। বন্ধুরা ছিল, এখন নেই। নেই শব্দটা মনে পড়তেই বুক জ্বালা করে নাদিমের। সব ঠিক করে আবারও আড্ডায় বসতে ইচ্ছে করে। অনন্ত রঞ্জনের সাথে গলা মিলিয়ে গান গাইতে ইচ্ছা করে, কিন্তু বড্ড অস্বস্তি হয়। বুকের ভেতর দিয়ে থাকা ইগোটা মাথাচাড়া দিয়ে উঠে বলে, তোমার কি অভিমান নেই, আত্মসম্মান নেই? নাদিম অবাক হয়। আত্মসম্মান? বন্ধুদের সামনে আবার আত্মসম্মান কিসের? ওরা তো আমার নিজের। ভেতর থেকে উত্তর আসে, সত্যি ওরা নিজের? কেন নয়? কখনো নয়। হলে কি সে তোমার ওভাবে অপমান করতে পারে? নিজের ভেতরটাই পুরুষালী শাস্তে শান্ত বাক্য বিনিময় করতে করতে এগিয়ে যায় নাদিম। আমি ঠিক আগে শুরু করিনি। কি দরকার ছিল আর বাড়ির কথা বলার? কি দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলার? ও যে রেগেছিল। ছি নাদিম, এ তোমার কেমন অধঃপতন! ভীষণ সাহেবী হয়ে যাচ্ছ আজকাল। বন্ধুরা যদি তোমার নিজেরই হয়, তবে বন্ধুত্বের স্বার্থে কথা বলার কাজটা কি খুব অন্যায় ছিল? এত বাছবিচার করেই যদি কথা বলতে হয়, তাহলে বন্ধু আর রাস্তার মানুষের মাঝে পার্থক্য কি? নাদিম দীর্ঘশ্বাস ফেলল, অসহায়ভাবে বলল, রেগে থাকলে কি কারোর হুঁশ থাকে? কখন কি বলে ফেলি আমি নিজেই কি বলি না বলি জানি না। না, বলো না। আর যাই হোক, বন্ধুর গোপন কষ্টগুলো দিনের আলোয় গলা চেরিয়ে প্রকাশ করো না। এ কি কোনো বন্ধুর মতো কাজ হলো? যে ব্যক্তি বন্ধুর গোপনীয়তা রাখতে জানে না, সে কখনো বন্ধু হতে পারে না। আমার কি আদেও গোপন কিছু আছে? অবশ্যই আছে। আলবাত আছে। থাকুক, মনে হোক আমি তো ওর বন্ধু। এতেই বন্ধুত্ব বলে না। তুমি বোকা, তুমি মেরুদণ্ডহীন বলেই তোমার আত্মসম্মান জন্মায় না। কথোপকথন বিশেষ এগুলো না। আর তার আগে বিশাল সাদা এক মার্সিডিজ গাড়ির পথ এলিয়ে দাঁড়ালো। নারিম চিন্তার জগৎ থেকে বেরিয়ে কপাল কুঁচকে তাকালো, ভ্রুজোড়া বাঁকিয়ে সচেতন দৃষ্টিতে ফেলল। বিশাল বহুল গাড়িটা বিলাসবহুল গাড়িটির ওপর গাড়ি থেকে সাদা ঝকঝকে পোশাক গায়ে নেমে এলো একজন ড্রাইভার। আপনার স্যার ডাকতেছে। নাদিমের ভ্রুজোড়া আরও একটু কুঁচকে এলো। তোমার স্যারকে কি আমি চিনি? ড্রাইভার জবাব দেওয়ার আগেই গাড়ির ভেতর থেকে উঁকি দিল একটি মুখ। ইয়ামেদ সাহেব। নাদিম অবাক হলো। ইয়ামেদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, গাড়িতে ওঠো, কথা আছে। নাদিম কয়েক সেকেন্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগে গাড়িতে গিয়ে উঠল। এই দামি বন্দি গাড়িতে ইয়ামেদ সাহেবের পাশে বসে তেমন অস্বস্তি না হলেও খুব একটা ভালোও লাগছে না নাদিমের। মাথার ভেতরে বিরক্তটা তরতর করে বাড়ছে। ইয়ামেদ সাহেব বেশ রয়ে শুয়ে প্রশ্ন করলেন, কেমন আছো? বেশ ভালো, আপনি? ইয়ামেদ সাহেব জবাব না দিয়ে মাথা নাড়লেন। মুখের ওপর একটি ইংরেজি জার্নাল ধরে বসে রইলেন। নাদিমের মেজাজটা অকারণেই খারাপ হয়ে গেল। এই বয়স্ক জাজকে কিছু নিকৃষ্টতম গালি দিতে পারলে শান্তি পাওয়া যেত। সব সালারই একই ঢং। ইয়ামেদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো? খুব বোকা মনে করি না। ইয়ামেদ সাহেব জার্নালটা পাশে নিয়ে নামিয়ে রেখে নাদিমের দিকে তাকালেন। নাদিমের আগের মতোই নিঃসংকোচ ভঙ্গিতে বসে আছে। ইয়ামেদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমার সাথে কি বিষয়ে কথা বলতে চাইছি তা কি তুমি বুঝতে পারছো? নাদিম মাথা নেড়ে বললেন, আংশিক পারছি, তবে পুরোপুরি ধরতে পারছি না। রিসেন্টলি মৌসির মাঝে কিছু একটা পরিবর্তন দেখা দিচ্ছে। তুমি লক্ষ্য করেছো? জি না। ইয়ামেদ সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, মৌসি আজকাল রান্নাবান্না শেখায় মনোযোগী হয়েছে। এই বয়সে মেয়েরা রান্নাবান্না শেখে। অস্বাভাবিক কিছু তো দেখছি না।
ইয়ামিন সাহেব শক্ত চোখে তাকালেন। অবশ্যই অস্বাভাবিক। মৌসির সব ধরনের রান্না শিখতে আগ্রহী হলে তা হয়তো অস্বাভাবিক কিছু হতো না, কিন্তু তা তো ঘটছে না। মৌসির রান্নার তালিকায় শুধু সেই সব খাবারই দেখা যাচ্ছে যেগুলো তুমি পছন্দ করো। নাদিম ভ্রু উঁচিয়ে ঠোঁট গোল করে বলল, ওহ মৌসি, ডয়ারে আজকাল সিগারেট পাওয়া যাচ্ছে। বারান্দার মাঝে মাঝেই ঠোঁটে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ইটস এ বিগ চেঞ্জ ফর হার। মৌসি সিগারেট ভীষণ অপছন্দ করত। নাদিম কিছু বলল না। মৌসি সিগারেট ঠোঁটে নিয়ে বসে থাকছে। এই খবর শোনার পর কি বলা উচিত বুঝতে পারছে না। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জি, বুঝতে পারছি, অনেকটা প্রাণহীন কণ্ঠে উত্তর দিল নাদিম। ইমায়েত সাহেব আবারও চুপ হয়ে গেলেন। উদাস দৃষ্টিতে জানালেন বাইরের চেয়ে রইলেন অনেকক্ষণ। সেদিকে দৃষ্টি রেখেই বললেন, মৌসির বইয়ের মাঝে ডয়ারে তোমার অসংখ্য ছবি পাওয়া গিয়েছে। ছবিগুলো খুব সাধারণত সাবধানে লুকিয়ে তোলা হয়েছে। আমার ধারণা মৌসি তোমাকে প্রায়ই ফলো করে। ব্যাপারটা কি সত্য? নাদিম ছোট্ট শ্বাস ফেলে বলল, এই ব্যাপারে মৌসি বোধহয় ভালো তথ্য দিতে পারবে। আপনার ওর সাথে সরাসরি কথা বলা উচিত। ইয়ামিন সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মৌসির সাথে আমার কথা হয়েছে। সি ওয়ান্টস টু বি উইথ ইউ। তোমার সঙ্গে ওর ভালো লাগে। তোমার সঙ্গ ওর ভালো লাগে। নাদিম কিন্তু কিছু বলল না, অবাকও হলো না। খবরটা কি নতুন নয়। মৌসি যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে তা সে 3-4 মাস আগে থেকেই জানে। ইমায়েত সাহেব শতগতি মতো বিড়বিড় করে বললেন, সি ইজ গোয়িং ক্রেজি। আমার মনে হয় ও রাতে ঘুমায় না। নাদিম আগের মতোই নিশ্চুপ বসে রইল। ইমায়েত সাহেব হঠাৎই ব্যস্ত হয়ে বললেন, ডু ইউ লাইক মৌসি? অ্যাজ এ হিউম্যান বিইং আই লাইক হার, বাট নট লাইক এ ওম্যান। ইমায়েত সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন। পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি না। তোমার সম্পর্কে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তাতে ভালো রেজাল্ট ব্যতীত পছন্দ করার মতো দ্বিতীয় কিছু তোমার আছে বলেও মনে হয়নি। ইউ আর এ ইউজলেস ফেলো অলওয়েজ, স্টিল ইউ হ্যাভ এ অ্যাট্রাকশন। দুর্ভাগ্যবশত মৌসির সাথে তোমার ইনভলভ হওয়াটা আমার বাধ্য হয়েই চাইতে হচ্ছে। আই ক্যান চেঞ্জ ইউর লাইফ ওভারনাইট। নাদিম হাসলো। খিচড়ে যাওয়া মেজাজটা দাঁতে দাঁত চেপে সামনে নিয়ে বলল, আমিও আপনাকে পছন্দ করি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিশাল অঙ্কের মালিকানা ছাড়া পছন্দ করার মতো কিছু খুঁজেও পাইনি। দুর্ভাগ্যবশত টাকা কখনোই আমার কাছে পছন্দনীয় বিষয় নয়, তাই লাইফ চেঞ্জ করে নেওয়ার এমন দুর্দান্ত সুযোগটা নিতে পারছি না বলে দুঃখ হলো। ড্রাইভার সাহেব, ডান পাশের রাস্তাটায় গাড়ি থামান, আমার যাত্রা এখানেই শেষ। ইমরান সাহেব বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন। অপমানটা সচল মস্তিষ্ক টের পেলেও বিস্ময় ভাবটা কাটল না। তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে খুঁজতে লাগলেন অচেনা কোনো বিশেষত্ব। কি আছে এই ছেলের মাঝে? কিসের বলে এমন অকপট না কুঁচু আত্মবিশ্বাসের কথা বলে এই ছেলে? বিন্দুমাত্র মাথা নোয়ার না। খাবার সামনে নিয়ে বসে আছে নম্রতা। এর মানে গল্পের পলট চেঞ্জ হয়েছে আর কি। খাবার সামনে নিয়ে বসে আছে নম্রতা। খাবার মুখে নেওয়ার কোনোরূপ লক্ষণও দেখা যাচ্ছে না। আরফান খেতে খেতেই ভ্রু কুঁচকে তাকালো। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার? নম্রতা মুখ মেরে উত্তর দিল, কোনো ব্যাপার না। তাহলে খাচ্ছেন না কেন? নম্রতা এবার চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলল, পুরো ব্যাপারটা না শুনলে খাবার টাবার গলায় দিয়ে নামবে না আমার। আপনি প্লিজ তাড়াতাড়ি খান। খাওয়া শেষ করে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলুন, দ্রুত করুন। আরফান একগাল হেসে বলল, আপনি এত অধৈর্য কেন বলুন তো? একটু পেশেন্ট নেই? আগেও অবশ্যই ছিল না। নম্রতা কাটা চামটিটা তুলে নিয়ে আরফানের দিকে তাকালো, তাক করে বলল, আপনি কথা না বললে তাড়াতাড়ি খাবেন। নম্রতার অস্বস্তিরতা দেখে হাসে আরফান। এক চুমুক পানি খেয়ে নিয়ে বলল, আপনি খাওয়া শুরু করুন, আমি খেতেই বলছি। নম্রতা নড়ে চড়ে বসলো। উৎসাহী চোখে তাকিয়ে বলল, আচ্ছা বলুন। আরফান ভ্রু কুঁচিয়ে বলল, উফ, না খেলে বলবো না। বাধ্য হয়েই খাবারে হাত দেন নম্রতা। 2-3 গ্লাস মুখে তুলে নিয়ে বলে, এবার তো বলুন। আরফান ছোট নিঃশ্বাস ফেলে বলল, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। দাঁড়ান, আমি একটু গুছিয়ে নিই। নম্রতা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। বেশ কিছুক্ষণ চুপ থেকে জোরালো শ্বাস ফেললো আরফান।
আমি ছোট থেকেই খুব পড়াকু ছিলাম, আর ভাইয়া ছিল ডানপিটে চঞ্চল। ভাইয়া তত পড়াকু না হলেও তার বিজনেস আইডিয়া ছিল অসাধারণ। আমার আর নিদ্রার ছোট বিষয়েও খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতো ভাইয়া। ভাইয়ার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, সজাগ। গাছ থেকে একটা পাতা খসে পড়লেও নজর এড়াতো না তার। নজর এড়ানোর উপায় ছিল না হয়তো। আমার আর আপনার চিঠি প্রেমের ব্যাপারটা ভাইয়াই ধরে ফেলেছিল প্রথম। আমার বাবা সাধারণত ব্যাংক কর্মকর্তা ছিলেন। পারিবারিক অবস্থা খারাপ না হলেও আহামরি কিছুই ছিল না। সেই পরিবারকে একা হাতেই এতদূর টেনে আনলেন ভাইয়া। আমার স্কলারশিপের ব্যাপারটা আমার আগে ভাইয়ার কানে এসে পৌঁছেছিল। কীভাবে পৌঁছেছিল সেটা আজও একটা রহস্য। আমার ধারণা ভাইয়ার কোনো কলকাঠি নেড়ে ব্যবস্থা করে দিয়েছিলেন। এইটুকু বলে থামলো আরফান। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল, ভাইয়া স্কলারশিপের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে আমার পাসপোর্ট আর ভিসার ব্যবস্থাও করে ফেললেন। আমি তখন হসপিটালে প্র্যাকটিস করি। সারাদিন গাধার মতো খেটে রাতভর পড়াশোনা করি। ভাইয়ের মতো অত সজাগ দৃষ্টি আমার কোনো কালেই ছিল না। তাই পিঠ পিছিয়ে ঘটে যাওয়ার এত কাহিনী টিকিটুকুও ধরতে পারিনি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে ওলটপালট হয়ে গেল সব। চট্টগ্রামগামী একটা ট্রাকে থেতলে গেল ভাইয়াকে যখন হসপিটালে আনা হলো তখন আমি ডিউটিতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ার শেষ হয়ে যাওয়াটা দেখলাম। সেদিনটি যে কি ভয়ানক ছিল নম্রতা। নিজের ডাক্তারির পড়াটা বেকার মনে হচ্ছিল। আমার চোখের সামনে পুরো পরিবারটাকে নেমে এলো বিশাল ধস। ভাইয়া মারা যাওয়ার পরের দিন বাবার থেকে স্কলারশিপ সম্পর্কে জেনেছিলাম আমি। এতদিনে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, অন্যদিকে ফিনান্সিয়াল চাপ। সব মিলিয়ে ইউএস যাওয়াটা বাতিলই করতে চেয়েছিলাম। পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছিলাম না। আমার ছোট বোন নিদ্রা ভাইয়ার প্রতি প্রচণ্ড উইক ছিল। ভাইয়া ব্যবসায়িক কাজ শেষ করে রাতে এসে তাকে খাইয়ে দিলে সে খেত, নয়তো খেত না। সারাদিন উপোস বসে থাকতো। ভাইয়ার আকস্মিক মৃত্যুতে নিদ্রাও অসুস্থ হয়ে পড়ল। নিদ্রা এমন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে ওর বেঁচে থাকা নিয়েই আশঙ্কায় পড়ে গিয়েছিলাম আমরা। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভাইয়া আছে মানে সব ঠিক, এমন জেনেই ছোট থেকে বড় হয়েছিলাম আমরা। কখনো কোনো কিছু নিয়ে ভাবতেই হয়নি। ভাইয়ার অনুপস্থিতিতে পৃথিবী চেনা আদল বদলে গেল। পরিবারকে এমন একটা অবস্থায় রেখে অনির্দিষ্ট কালের জন্য ইউএস যাওয়ার কথা তখন চিন্তাও করতে পারছিলাম না। যেতামও না হয়তো, যদি ভাইয়ার মৃত্যুর আগে অ্যাডভান্স টিকিট কেটে রাখতেন। বাবাও জোর দিলেন। ভাইয়ার এত চেষ্টা মাঠে মারা যাবে এমন ভাবতেও খারাপ লাগছিল। 2 দিন দ্বিধাদ্বন্দ্বে ভুগে এরকম বাবার চাপে পড়েই ভাইয়ার মৃত্যুর 5 দিন মাথায় নিদ্রাকে হসপিটালে ফেলেই মার্কিন মুলুকে উড়ান দিতে হলো। ইউএস গিয়েও শুরু হলো টিকে থাকার আরেক যুদ্ধ। নম্রতা কিছুক্ষণ শান্ত থেকে বলল, তবে চিঠি দিয়েছিলেন কখন? এমন একটা পরিস্থিতিতে লাইব্রেরি গিয়েছিলেন আপনি? বিশিষ্ট কণ্ঠে প্রশ্ন করল নম্রতা। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, লাইব্রেরি যায়নি, যাওয়ার সম্ভবও ছিল না, তবে চিঠি পাঠিয়েছিলাম। ফ্লাইটে ওড়ার আগে তাড়াহুড়ো করে চিঠি লিখেছিলাম। তাতে আমার স্কলারশিপ নিয়ে ইউএস যাওয়া, ভাইয়ার মৃত্যু আর আমার নাম্বার ছিল। যোগাযোগ করতে বলেছিলাম। সেই চিঠি পাঠিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের হাতে। ছোট ভাই বলতে ভার্সিটি জুনিয়র। কোথায় রাখতে হবে সেটাও বলে দিয়েছিলাম। ওর মধ্যে চিঠিটা সে সঠিক জায়গাতেই রেখেছিল। 1 সপ্তাহ আপনার কোনো খবর না পেয়ে ওকে কল করেছিলাম আমি। ও ফিলোসফির বইটির একটা ছবিও পাঠিয়েছিল। বই চেক করে জানিয়েছেন বইয়ের চিঠি নেই। আমি ভেবেছিলাম চিঠিটা হয়তো আপনিই নিয়েছেন। নম্রতা বিহ্বল দৃষ্টিতে চেয়ে রইল। এত কিছু ঘটে গিয়েছে তার আগোচরে। নম্রতা শুকনো গলায় ঢোক গিলল, সন্দিহান কণ্ঠে বলল, আপনার সেই জুনিয়র চিঠিটা সরিয়ে ফেলেছেন এমন কিছু কি হতে পারে? না, মুহিব আমার বিশ্বস্ত। তাছাড়া চিঠি সরিয়ে তারই বা কি লাভ? নম্রতা উত্তর দিল না। চিন্তিত মুখে বসে রইল, কপালে চিন্তার ভাঁজ। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো ওরা। তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। চারদিকে নরম আলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কের দিকে হাঁটা দিল তারা। পার্কে তখন বিভিন্ন বয়সী মানুষের সমাহার। রাস্তার পায়ে বাদাম, ছোলা, ফুচকা, বিভিন্ন দোকানের আসর। বেশ কিছুক্ষণ পাশাপাশি হাঁটার পর ফুস করে নিঃশ্বাস ছাড়ল আরফান। হাসার চেষ্টা করে বলল, জীবনটা কি অদ্ভুত, তাই না? মেডিকেল ফাইনাল
প্রুফ দেওয়ার পর কিছুটা ফ্রি ছিলাম। নিশাদের সাথেও আড্ডা হচ্ছিল অনেকদিন পর। হঠাৎই নিশাদ বলল লাইব্রেরি থেকে কী সব বই নিবে সে। আমাকেও সাথে নিল। লাইব্রেরির 2 তলায় গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। নিশাদ নিজের মতো বই খুঁজতে ব্যস্ত। অযথা বিরক্ত লাগছিল বলে উঠে গিয়ে পাশের তাক থেকে আমিও একটা বই তুলে নিলাম। পুরাতন মোটা ফিলোসফির বই। আমি বিজ্ঞানের ছাত্র, ফিলোসফি সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও আমার ছিল না। কৌতূহলবশত বইটা উল্টে পাল্টে দেখছিলাম, তারপরে কিভাবে যেন চিঠিটা হাতে পেয়ে গেলাম। অবসর বসেছিলাম বলে নিশাদের থেকে এক টুকরো কাগজ নিয়ে চিঠির উত্তরও লিখে ফেললাম। লাইব্রেরি থেকে বেরিয়ে চিঠির কথাটা ভুলেও গেলাম। এই চিঠিতেই যে একটি কপোকাত হব কে জানত। এই একটি চিঠিতেই কুপকাত হব কেই জানত। নম্রতা জবাব না দিয়ে আরফানের দিকে তাকায়। লম্বা চওড়া বলিষ্ঠ গঠনের মানুষটিকে দেখতে মাথাটা বেশ খানিকটা উঁচু করতে হয় তার। শক্ত চোয়ালার ব্যাক ব্রাশ করা চুলগুলোতে বিকেলের সোনালি রোদ এসে পড়েছে। নম্রতা আজই প্রথম খেয়াল করলো আরফানের ঘাড়ের কাছে একটা তিল আছে, কুচকুচে কালো তিল। সেই তিলের মাধুর্যে এক ফাঁস থেকে আরফানের আরও বেশি ব্যক্তিত্ববান আর বলিষ্ঠ দেখাচ্ছে। হঠাৎই তিলটাকে আলতো হাতে ছুঁয়ে দিয়ে খুব ইচ্ছে জাগলো নম্রতার। কিন্তু প্রতিবারের মতো ইচ্ছেই ছোপ বন্ধ করে বেহায়ার মতো চেয়ে রইল নম্রতা। ডানা হাতে আচমকা আরফানের স্পর্শ পেয়ে চমকে উঠে চোখ ফিরিয়ে নিজের হাতের দিকে তাকালো সে। পর মুহূর্তেই গম্ভীর উদ্বেগী কণ্ঠে ধ্যানমগ্ন হলো। আরেকটু হলেই গর্তে পড়তেন, সাবধানে হাঁটুন। নম্রতা মৃদু গলা খাঁকানি দিয়ে মাথা নাড়ল। আরফান মিটি হাসছিল, বলল, মনোযোগ কোথায় ছিল? কি দেখছিলেন? নম্রতা যেন হোঁচট খেলো। এক পলক আরফানের দেখে নিয়েই বুঝতে পারল চুরি ধরা পড়ে গিয়েছে। এই ডাক্তার খুব একটা সুবিধার নয়। চোখ কান সজাগ, সতর্ক। তবুও নম্রতা কিছুটি স্বীকার করল না। আমতা করে বলল, আশেপাশে দেখার মতো তো অনেক কিছুই আছে। রাস্তার ওপাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ওকেই দেখছিলাম। আরফান হেসে বলল, ঠাট্টা নিয়ে বলল, ও আচ্ছা। নম্রতা খানিক রেগে গিয়ে বলল, হাসছেন কেন? আরফান নম্রতার মতোই করেই বলল, আশেপাশে হাসার মতো তো অনেক কিছুই ঘটছে। রাস্তার এপাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, তার কথা শুনেই হাসছি। কথাটা বলে আবারও মিটি হাসতে লাগলো আরফান। নম্রতা রাগ করার চেষ্টা করেও হেসে ফেলল। আরফানের বাহুতে এলোপাতাড়ি কয়েকটি আঘাত করে বলল, আপনি একদমই অসহ্য। আরফান নিঃসন্দেহে হাসল। অবাক হওয়ার চেষ্টা করে বলল, অসহ্য কেন? আমি কি একবারও বলেছি যে আপনি আমার দিকে তাকিয়েছিলেন? আমি আপনার কথা সরল মনে বিশ্বাস করেছি, তারপরও অসহ্য? নম্রতা নিভে গেল। লজ্জায় রাঙা হয়ে উঠল মুখ। কি ফাজিল ছেলে! নম্রতা আরফানের বাহুতে বেশ জোরেই আঘাত করলো এবার। কৃত্রিম রাগ নিয়ে বলল, আমি আপনার সাথে কথাই বলবো না আর। এত ফাজিল আপনি! আরফান হাসতে হাসতে নম্রতার হাত চেপে নিজেকে রক্ষা করলো। নম্রতাকে রাগিয়ে দিতেই বলল, আচ্ছা, কথা বলতে হবে না, আপনি বরং তাকিয়ে থাকুন। নম্রতা গর্জে উঠে বলল, আবার? আরফানের মুখ ভর্তি হাসি। সেই হাসি নিয়েই বাচ্চাদের মতো আবদার করলো, আপনার হাতটা ধরি। নম্রতা ভ্রু বাঁকিয়ে আর চোখে তাকালো। ধরেই তো আছেন। আরফান মুখ ভরা হাসি নিয়ে বলল, যদি নিষেধ করেন তাই আগে থেকেই ধরে আছি। রিস্ক নিতে চাইছিলাম না, যদিও নিষেধ করলে ধরতাম, প্রয়োজনে জোর করে। নম্রতা চোখ ছোট করে বলল, আপনি ইভটিজিংয়ের মামলাই দিতে আমি ইভটিজিংয়ের মামলা করে দিতাম। আমাকে সাথে নেবেন? আমিও মামলা করব। রাস্তাঘাটে মেয়েরা এমন চোখ বড় করে তাকিয়ে থাকলে তো রিস্ক। কেউ আবার গর্তেও পড়ে যায়। কথাটা বলে হাসে আরফান। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি খুন করব। আরফান নম্রতার হাতটা চেপে ধরে রাস্তা পার হতে বলল, আচ্ছা, তার আগে ফুল কিনে দিই, চলুন। সবগুলো নেবেন? এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 35। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।